শিখন ও শিক্ষণ নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। একটু আমরা যে বিভিন্ন বিষয়ের যে আলোচনা এবং পাঠ ইত্যাদি কার্যক্রম এখানে চালাচ্ছিলাম, একটু মাঝে মাঝে বিরতি পড়ছে, আসলে অন্যান্য নানাবিধ ব্যস্ততা পড়ে গেছে বলে। তবুও মনে হচ্ছে যখনই একটু কোনোভাবে সময় পাওয়া যাচ্ছে তখন একটু মূলত শিক্ষার্থীদের কথা ভেবে তাদের পাঠ্য তালিকাভুক্ত কিছু কিছু কবিতা বা কিছু কিছু আলোচনা যদি একটু পড়া যায় এবং পড়ানো যায়, তাহলে সেটা নিশ্চয়ই তাদের উপকারে আসবে। এমন কথা ভেবেই আজকে পড়ছি কবি জয় গোস্বামীর লেখা খুব আলোচিত এবং অনেকের প্রিয় কবিতা, ভালো লাগা কবিতা, মালতীবালা বালিকা বিদ্যালয়। এটা পড়ছি এবং এই বিষয়ে কিছু আলোচনা যা শিক্ষার্থীদের কাজে লাগতে পারে সেটা একটু জাস্ট নিজের লেখা একটি আলোচনা একটু পাঠের মতো করেই বলছি, যাতে খুব সংক্ষিপ্ত সময়ে ভিডিওটি শেষ হয় এবং শিক্ষার্থীরাও যাতে বারবার এটা শুনে নিজেদের মতো করে লিখতে পারে, যদি প্রয়োজন হয় তাদের এই বিষয়ে কিছু লেখার প্রয়োজন মনে মনে হয় তাদের, বা কিছু প্রয়োজনের সম্মুখীন হয় তারা, যদি কোনো প্রশ্নের মুখোমুখি হয় তাহলে তারা এ থেকে উত্তর করতে পারবে বলে বিশ্বাস রাখছি, মনে করছি আর কি। তা এখন কবিতাটি প্রথমে একটু পড়ে নিচ্ছি। মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব বেণীমাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিলে চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি, তবু আগুন বেণীমাধব আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। তাহলে এই কবিতাটির একটি আলোচনা, লিখিত আলোচনাই একটু পাঠ করছি এবং সেটা শিক্ষার্থীদের একটু কাজে লাগতে পারে বলেই আগেই বলেছি। তাহলে জয় গোস্বামীর এই আজ যদি আমাকে জিজ্ঞেস করো, 1991-এ এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। এই কাব্যগ্রন্থের একটি বিশেষ কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়। আত্মকথনের ঢঙে একটি মেয়ে তার কৈশোরের তার কৈশোরের ব্যর্থ প্রেমের স্মৃতির কথা শুনিয়েছে এই কবিতায়। কবিতার অনামা মেয়েটি বাংলাদেশের হাজার হাজার মেয়ের ব্যর্থ প্রেমের পুঞ্জীভূত যন্ত্রণার প্রতীক হয়ে উঠেছে এখানে যেন। এই কবিতায় কোনো বিদ্রোহ নেই, বিশ্বাস ভঙ্গকারীর প্রতি কোনো বিদ্রুপ নেই। বিনম্র ভাষায় পূর্বতন প্রেমিকের কাছে হৃদয়ের আকুতি প্রকাশ করেছে মেয়েটি। জানিয়েছে তার সম্ভাব্য আত্মবিকৃতির কথা। সম্পূর্ণ কবিতাটি কাহিনীর কাঠামোয় ধরা, বর্ণনায় রয়েছে গল্প কথন ভঙ্গি, ছোট ছোট সরল বাক্যে মনস্তত্ত্ব সম্মতভাবে একটি বঞ্চিত মেয়ের হৃদয় যন্ত্রণার উন্মোচন ঘটানো হয়েছে এই কবিতায়।
মেয়েটির প্রেমিকের নাম বেণী মাধব। তার অস্ফুট কৈশোরে বেণী মাধবের কাছ থেকেই মেয়েটি প্রথম শুনেছিল প্রেমের মোহন বাসি। মেয়েটি তখন নবম শ্রেণীর ছাত্রী। ছোট্ট ক্লাস ঘরের ডেস্কে বসে অঙ্ক করতে করতে জানলার বাইরে দিদিমণির পাশে দিদিমণির বরকে দেখে তারও তার মনও ভবিষ্যতের সুখ কল্পনায় শিহরিত হতো। পৃথিবীর অজানা অচেনা অথচ কাঙ্ক্ষিত এই গলিপথ মেয়েটির চোখের সামনে ধীরে ধীরে উন্মোচিত হওয়ার রঙিন বয়সেই তার সঙ্গে আলাপ হয় বেণী মাধবের। এই বেণী মাধবকে ঘিরেই মেয়েটি বিবাহের স্বপ্ন দেখেছিল। কবিতার প্রথমে মেয়েটির কথায় তাই বেণী মাধবের বাড়ি যাওয়ার আকুতি, আবার পরের পংক্তিতেই এই ইচ্ছেটাই যেন সংশয়ে উপনীত হয়। কারণ গ্রামের সামান্য কালো মেয়েটিকে বেণী মাধব এতদিন পরে হয়তো সম্পূর্ণই তার মন থেকে মুছে ফেলেছে। কবি লিখেছেন, বেণী মাধব বেণী মাধব তোমার বাড়ি যাব, বেণী মাধব তুমি কি আর আমার কথা ভাবো। আসলে পড়াশোনায় ভালো বেণী মাধব শহর থেকে বেড়াতে এসেছিল গ্রামে। জনৈক সুলেখাদের বাড়িতে তার সঙ্গে আলাপ হয় এই মেয়েটির, যে কথা বলছে কবিতায়। বেণী মাধবকে দেখে পালিয়ে ঘরে লুকোনোর মধ্যে কৈশোরের যে লজ্জারক্তিম অনুরাগ তার ইঙ্গিত আছে। এই অনুরাগ যখন ধীরে ধীরে বিকশিত হতে থাকে তখন মেয়েটির মন কিন্তু উভয়ের অবস্থানগত ও আর্থসামাজিক পার্থক্য সম্বন্ধে সচেতন থাকে। বেণী মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে, বেণী মাধব আমার বাবার দোকানে কাজ করে। তবু এই আর্থসামাজিক বিভেদ মনের চলাচলকে বোধ করতে পারে না, আর তাই কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। মনে যে মুকুল ফোটে তা সঙ্গত অসঙ্গত বিবেচনা করে না কখনো। অলিগুঞ্জরিত কুসুমিত বসন্ত কাননে বহুযুগ পূর্বে রাধিকা গিয়েছিলেন কৃষ্ণের অভিসারে, কিন্তু রাধিকাকেও ব্যর্থ যৌবনের জ্বালা বহন করে দীর্ঘশ্বাস বুকে নিয়ে পড়তে হয়েছিল লক্ষণীয়ভাবে। এই মেয়েটির মানসকুঞ্জেও যখন অলি ফুটতে শুরু করেছে, অলি ফোটার উৎসব শুরু হয়েছে, তার জীবনেও এসেছে অভিসারের মধুর লগ্ন। বেণী মাধবের সঙ্গে ব্রিজের ধারে তার লুকিয়ে দেখা হয়েছে। বোঝা যায় শহর থেকে আসা, সব দিক থেকে মেয়েটির থেকে অবস্থানগতভাবে উঁচু মানের বা উন্নত বা উঁচু বলে ভাবে সবাই যাদেরকে, তাদের দলেরই একজন বেণী মাধব মেয়েটিকে সাময়িকভাবে প্রশ্রয় দিয়েছিল। কিন্তু এই প্রশ্রয় বেশি দিন স্থায়ী হয়নি। শহুরে বেণী মাধব দুদিনের প্রেম খেলায় যে শখ মিটিয়েছিল তা শহরে যেতে যেতেই ভুলে গিয়েছিল। কিংবা বলা যায় প্রেমের ক্ষেত্রে সে সেই বেণী মাধব অন্যতর আরো ভালোতর কোনো মেয়েকে বা প্রেমিকাকে চয়ন করার সুযোগ পেয়ে গিয়েছিল। আর মেয়েটিকে এই বঞ্চনার দীর্ঘশ্বাস বুকে নিয়ে থাকতে হয় তার গতানুগতিক জীবনেই, তার গতানুগতিক পারিপার্শ্বিকের সঙ্গেই, যা ছিল দিন 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 আরো খারাপ থেকে খারাপ হয়েছে। কবিতার শেষ স্তবকে এসে কালের ব্যবধান মুছে গেছে। অতীত স্মৃতিচারণার সরণি থেকে মেয়েটি যেন এসেছে বর্তমানের রূঢ় বাস্তবের কানাগলিতে। মেয়েটি এখন সেলাই শেখাবার কাজ করে কায় ক্লেশে কোনো রকমে সংসারের বোঝা বয়ে চলে। তার ছোট বোন যৌবনের চোরাপথের বাঁকে এসে কোথায় কার সঙ্গে যেন হারিয়ে গেছে, তার খোঁজ জানে না মেয়েটি। মেয়েটির বঞ্চিত জীবনে অতীত স্মৃতিটুকুই এখন তার সম্বল। তবু এই সুধার সাগরে সবকিছু যেন শেষ পর্যন্ত গড়লে পরিণত হয়েছে। বেণী মাধব এবং তার প্রেমিকাকে একসঙ্গে দেখার স্মৃতি তার চোখে জ্বালা ধরিয়েছিল। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে
দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। মেয়েটি বেণীমাধবের এই বিশ্বাস ভঙ্গে কোনো প্রতিবাদ করেনি, বরং অসহায় মন নিয়ে তাদের ভালো চেয়েছে। রাতে এখন একতলার ঘরে ঘুমোতে যাওয়ার সময় জ্যোৎস্নার মায়াবী আলো তার মনে তার মনে উস্কে দেয় বেণীমাধবের স্মৃতি। কিন্তু সেই স্মৃতির সঙ্গে সেই স্মৃতির সঙ্গে মেশা যে বঞ্চনা, সেই বঞ্চনা তার মনে যেন জাগিয়ে তুলেছে অভিমান আর ক্রোধ। এই ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে তার বিকৃত চিন্তায়, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। এই ক্রোধ বেণীমাধবের উপর যতটা, মেয়েটার নিজের উপরে তার ততটা। আর সে এই প্রতিবাদ জানিয়েছে তার দারিদ্র ভরা জীবনের বিরুদ্ধেও। জয় গোস্বামীর মালতীবালা এই বালিকা বিদ্যালয়ের যে কালো মেয়েটি, সেই মেয়েটি আমাদের মনে করিয়ে দেয় রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে কবিতাটির কথা। সে মালতী নাম দিয়ে শরৎচন্দ্রের কাছে একটি গল্প লেখার অনুরোধ জানিয়েছিল তাকে নিয়ে। সেও তার প্রেমিকের কাছে বিকিয়ে গিয়েছিল মরীচিকার দামে। যে প্রেমিক তাকে একদিন সামান্য বলে প্রত্যাখ্যান করে চলে গিয়েছিল, তার কাছে নিজেকে অনেক বেশি যোগ্য প্রমাণ করে প্রতিশোধ নেওয়ার স্বপ্ন দেখেছিল রবীন্দ্রনাথের সাধারণ মেয়েটি। আর আমাদের আলোচ্যমান কবিতার মেয়েটি, আলোচ্য মালতীবালা বালিকা বিদ্যালয়ের যে মেয়েটি, সে অভিমান ভরে নিজের জীবনকে যেন বিকৃত পথে নিয়ে যেতে চেয়েছে। এটা বোধহয় যুগের ধর্মেই ঘটেছে, কারণ এই যুগ এত বেশি বাস্তব, এত বেশি কঠিন যে সমস্ত এই স্বপ্নগুলো, এই শুভ আকাঙ্ক্ষাগুলো, শুভ চিন্তাগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা দূরতর, অনেক বেশি কঠিন হয়ে পড়েছে জয় গোস্বামীর সময় এসে, রবীন্দ্রনাথের সময় থেকে। তাই যেহেতু জয় গোস্বামীর কবিতাটি অনেক বেশি মানে রোমান্টিকতা তো আছেই, কিন্তু তার মধ্যে বাস্তবতাও আছে। সেই বাস্তবের রূঢ় বাস্তবে এসে আছড়ে পড়েছে সেই রোমান্টিক ভালো লাগা, ভালোবাসা ভাবনা। তাই সে জানে যে সে কোনোভাবেই রবীন্দ্রনাথের সাধারণ মেয়ের মতো ওই স্বপ্ন কল্পনায় যে যোগ্য, সেই যোগ্য সে হয়ে উঠতে পারবে না। তাই সে একতলার ঘরে শুয়ে শুয়ে তার দুঃখময় জীবনে সে শুধুমাত্র স্মৃতিকাতর রাত কাটাবে, এটিই তার ভবিতব্য। রবীন্দ্রনাথের সাধারণ মেয়ের মতো করে সে কখনোই মানে যে কল্পনায় শরৎচন্দ্রের যে গল্প লিখবে সাধারণ মেয়েকে নিয়ে, মালতীকে নিয়ে, সেই মালতী যে ছাড়িয়ে যাবে সবকিছু থেকে, সব দিক থেকে, তার সেই প্রেমিককে, যে প্রেমিক তাকে প্রত্যাখ্যান করেছিল, সেটি হয়তো এই সময়ে এসে, আধুনিক যুগে এসে সেটা আর সম্ভব হবে না। কাজেই মেয়েটি জানে যে তার সঙ্গে থাকবে দারিদ্র অভিশাপ, থাকবে প্রতিনিয়ত তার অন্ন সংস্থানের চিন্তা। কালের ঘরে মানে যেটা হয়েছে, শনি লেগেছে মেয়েটির জীবনে। কবি বলেন, লোকবিশ্বাস অনুসারে ধ্বংসের দেবতা অশুভের প্রতীক। এই অশুভ, এই ধ্বংসের দেবতা বা অশুভ সারা জীবন যেন মেয়েটির সঙ্গী হয়ে থাকবে, এটা সে বুঝে নিয়েছে। তাই তার এই ক্ষোভ, এই আক্ষেপ। আসলে এই মালতীবালা বালিকা বিদ্যালয় নামক কবিতাটি একটি আত্মকথনমূলক গীতি কবিতা। এই কবিতায় গল্প রস আর নাট্যরস যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। কবিতায় যেমন আছে ছোট গল্পের ব্যঞ্জনা, তেমনি আছে নাটকীয় চমক। আকস্মিকভাবে কবিতাটির সূচনা, আবার এক তীব্র অভিমান ভরা আকাঙ্ক্ষার মধ্যে আকস্মিকভাবে এই কবিতাটির সমাপ্তি। এই কবিতায় মালতীবালা বালিকা বিদ্যালয়ের অনামা মেয়েটির স্মৃতিকাতরতা আর কবিতায় আর 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 যন্ত্রণাই যেন প্রধান হয়ে উঠেছে। তাহলে অনামা মেয়েটির স্মৃতিকাতরতা আর যন্ত্রণাই যেন প্রধান হয়ে উঠেছে। মেয়েটির জীবনে যে না পাওয়ার তালিকা, তা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। কিন্তু সেই সোনাঝরা দিনগুলি মালতী স্কুলের সেই সোনাঝরা দিনগুলি যেন মালতীবালা মানে যে কথাটা আর কি, সোনাঝরা দিনগুলি যেন তার জীবনের পরম পাওয়া হয়ে উঠেছে। তার জীবন যেন থমকে গেছে সেই স্কুল জীবনের ক্ষণিক পাওয়ার মুহূর্তের মধ্যেই। তার জীবনে
বেণীমাধব যেন মিথ্যে হয়ে গেছে, বাস্তবতাই মিথ্যে হয়ে গেছে, মিথ্যে হয়ে গেছে তাই তার ভালোবাসাও। কিন্তু সেই স্কুল জীবনের সুখের মুহূর্তগুলো তো তার কাছে আজও সম্পূর্ণ মিথ্যে হয়নি, তার মনে আছে। তাই কবিতার শিরোনামে মেয়েটির জীবনের সেই সুখের মুহূর্তের স্থানিক ও কালিক পটভূমির দোতনা দেয়। কবিতাটির যে নামকরণ সেটি হচ্ছে মেয়েটির সেই সুখের মুহূর্তের স্থানিক ও কালিক পটভূমিকে যেন পটভূমিকাকে যেন ব্যঞ্জিত করে। এই কবিতায় কবি মেয়েটির বেদনার ছবি প্রকাশ করতে চেয়েছেন। তাই কবিতাটির নামকেও আমরা সার্থক সুন্দর বলতে পারি। এই কবিতায় বারবার ধ্রুবপদের মতো ফিরে এসেছে বেণীমাধব নামটি। এই নামের উচ্চারণের সঙ্গে জড়িয়ে গেছে মেয়েটির গভীর ব্যাকুলতা, ভালোবাসা আর আকাঙ্ক্ষিতকে পাওয়ার ইচ্ছা। সহজ সরল বাণীভঙ্গিমায় লিখিত এই কবিতাটি কোনো গভীরতর তাৎপর্য যে সেই অর্থে বহন করছে তা কিন্তু নয়। সহজ সরল বাণীভঙ্গিমায় লিখিত এই কবিতাটি একটি ব্যর্থ প্রেমের স্মৃতি যেন, এবং বেদনার দীর্ঘশ্বাস হয়েই শেষ পর্যন্ত আমাদের মনে স্থায়ী হয়ে থাকে। এই মালতীবালা বালিকা বিদ্যালয় সত্যিই একটি মানে যে কবিতা আমাদের পড়তে ভালো লাগে, যে কবিতার শব্দগুলো, বাক্যগুলো আমাদের বারবার উচ্চারণ করতে ভালো লাগে, যে কবিতার বিষয়বস্তু নিয়ে আমরা কখনো কখনো ভেবে ভাবাবেগে আপ্লুত হই, ভালো লাগায় আপ্লুত হই, ভালো লাগায় যেন বারবার বারবার করে কবিতাটির কাছে ফিরে যেতে চাই, তেমনই একটি কবিতা জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয়। ধন্যবাদ সকলকে।